আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা। আজকের কবিতায় আমি পুরো কবিতাটা বিশ্লেষণ করব, প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করব, যাতে এই কবিতা থেকে আসা অনুধাবনমূলক প্রশ্নগুলো খুব সহজে উত্তর দিতে পারো এবং সৃজনশীল খুব পূর্ণাঙ্গভাবে আনসার করতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের ক্লাস। কবিতা যাওয়ার আগে আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু জেনে নেই, যেগুলো পরীক্ষায় আসবে। সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে পরীক্ষা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হচ্ছে। তার জন্ম হচ্ছে 1926 খ্রিস্টাব্দ, বাংলা 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দ। তিনি কলকাতার কালীঘাটে তার মায়ের বাড়িতে বা মাতুলালায় জন্মগ্রহণ করেছিলেন। তবে তার পৈতৃক নিবাস হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জ, কোটালীপাড়ায়। তার পিতা হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতা হচ্ছে সুনীতি দেবী। তিনি 1945 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, তবে সেখানে তিনি অকৃতকার্য হন। তিনি বেলাঘাটা দেশবন্ধু হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন এবং তৎকালীন সময় বা তখন দ্বিতীয় মহাযুদ্ধ আহ, চলমান ছিল। তো দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করেছিল। এছাড়াও সামাজিক নানা অনাচার বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। তার কর্মজীবন দিকে তাকালে আমরা দেখি তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও তিনি দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা এবং আজীবন সম্পাদক ছিলেন। এগুলো কিন্তু পরীক্ষা আসে। তার সাহিত্যকর্মের মধ্যে আছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক এবং শিল্পী সংঘের পক্ষে আকাল নামক গ্রন্থ সম্পাদনা করেছিলেন। আকাল প্রকাশিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। আর এই ফেসিবাদ হচ্ছে ইতালির স্বৈরশাসক মুসোলিনি প্রবর্তিত স্বৈর শাসন পদ্ধতি। অর্থাৎ এখানে সর্বপ্রকার বিরোধিতার কণ্ঠ বুদ্ধ হয় এমন স্বৈরশাসন পদ্ধতি ছিল ফেসিবাদ। আর এই ফেসিবাদের বিরোধী লেখক ছিল এই সুকান্ত ভট্টাচার্য। তিনি 13ই মে 1947 খ্রিস্টাব্দ বৈশাখ মাসের 2 তারিখ 1354 বঙ্গাব্দ মৃত্যুবরণ করেন। তো কবি পরিচিতি তোমরা নোট করে খাতায় নোট করে পড়বে। তো এখন আমরা সরাসরি কবিতা চলে যাচ্ছি। কবিতার প্রত্যেকটা লাইন আমি সুন্দর করে বোঝাবো, চেষ্টা করবো বোঝানোর। আশা করি মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় নোট করবে। কবিতা যাওয়ার আগে আমরা যদি নামটা খেয়াল করি কবিতার, রানার। রানার বলতে আসলে কি বোঝাচ্ছে? রানার কিন্তু একটা ইংরেজি শব্দ, RUNNER, রানার। রানারের আবিধানিক অর্থ হচ্ছে যিনি দৌড়ান। মূলত এখানে ডাক হরকরা অর্থে এই রানার শব্দটা ব্যবহার করা হচ্ছে। যারা কিনা ডাকের কাজ করে, আমরা যেটাকে বলতে পারি চিঠি আনা নেওয়ার কাজ করে, তাদেরকে বলা হয় ডাক হরকরা। ইংলিশে বলা, এখানে কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন রানার। মূলত এই কবিতায় রানার একজন শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে। তার কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনের চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে যে কোনো কিছুই তাদের কাছে, যে কোনো মানে তাদের কাজের ব্যাপারে কোনো কিছু যেন বাধা হয়ে দাঁড়াতে পারে না, কোনো প্রতিবন্ধকতাই যেন তাদের কাজকে আহ ফেলে রাখতে পারে না। প্রিয়জনদের কাছে যথাসময় এই খবর, এই যে চিঠি আনা নেওয়ার খবরটা যথাসময় প্রিয়জনের কাছে পৌঁছে দেয় এবং এটা তার খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা কাজ মনে করে। রানারদের তাই কোনো ক্লান্তি নেই, অবসর নেওয়ার কোনো অবকাশ নেই, তারা ছুটছেন তো ছুটছেনই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন, তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ, সেই বিষয়টাই মূলত এই কবিতার মধ্যে সুকান্ত ভট্টাচার্য উপস্থাপন করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং এই পরিশ্রমের বিনিময়ে তারা যে যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক পাচ্ছে না, সেই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে। তাহলে আমরা শুরু করি কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ। রানার রানার ছুটেছে তাই ঝুমঝুম, ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। এখানে আমি যে
আহ লাল কালারের হচ্ছে লাইনগুলো দিয়েছি। এই লাইনগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনুমানমূলক প্রশ্ন আসতে পারে, এজন্য এই লাইনগুলোকে ভালো করে বুঝতে হবে। তো প্রথম লাইনটি হচ্ছে, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। আমরা জানি যে একটা সময় আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, এবং তখন হচ্ছে এই ডাক হরকরা ছিল। এখন ইলেকট্রনিক মেইল আছে, এখন বিভিন্ন ওয়ে আছে, কিন্তু তখনকার সময় কিন্তু এই চিঠি একমাত্র মাধ্যম ছিল যোগাযোগের। তখন কিন্তু এই ডাক হরকরার ব্যবস্থা ছিল, যাদেরকে সেই ডাক হরকরাকেই কিন্তু এই কবিতার মধ্যে রানার বলে সম্বোধন করা হচ্ছে। তো তারা কাঁধে করে এই ডাক বয়ে নিয়ে যেত, বা হচ্ছে সংবাদগুলো বহন করে নিয়ে যেত। তাদের হাতে থাকতো আহ বল্লম থাকতো, আর থাকতো হচ্ছে লণ্ঠন, মানে একটা হারিকেন থাকতো আলো জ্বালাবার জন্য। আর হাতে একটা বল্লম থাকতো, যে যে কোনো সময় যদি কোনো প্রতিবন্ধকতা আসে, কেউ যদি আক্রমণ করে, তাদেরকে আক্রমণের প্রতিবাদ করার জন্য, প্রতিহত করার জন্য হাতে বল্লম থাকতো আর লণ্ঠন থাকতো। তো চলার সংকেত, এবং এই চলার এবং হচ্ছে চলার যে সংকেত দেওয়া, এই চলার সংকেত দেওয়ার জন্য তাদের হাতে বল্লমের সাথে ঘন্টাটা বাঁধা থাকতো। তো এইখানে মূলত সেই কথাটাই বলা হচ্ছে যে রানার ছুটছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে তাদের। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রানার কিভাবে ছুটছে। রানার কিভাবে ছুটছে যদি প্রশ্ন আসে, তোমরা লিখবা যে রানার রাতের অন্ধকারে ঝুমঝুম ঘন্টা বাজিয়ে ছুটে চলছে। এবার লিখতে পারো যে এখানে রানার এক হাতে লণ্ঠন আর অন্য হাতে খবরের বোঝা, সে দ্রুত ছুটে চলে দিগন্ত থেকে দিগন্তে, ছুটে চলে সবেগে হরিণের মতো। সেই কথাটা কিন্তু পরের লাইনেও আছে। এরপরে বলা হচ্ছে যে রানার চলছে খবরের বোঝাতে। এই কথাটা ইতিমধ্যে বলে ফেলছি যে সে আসলে বিভিন্ন সংবাদ, বিভিন্ন বার্তা, চিঠি, এগুলো সে তার পিঠে বোঝাই করে তারপরে সে চলছে। তো এই জন্য বলা হচ্ছে রানার চলছে খবরের বোঝা হাতে, তার কাছে বিভিন্ন জানা অজানা বিভিন্ন খবর, যেটা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে হাতের লণ্ঠন এবং বল্লম নিয়ে সে হচ্ছে ঝুমঝুম ঘন্টা বাজিয়ে চলছে। এবং পরে বলা হচ্ছে রানার চলেছে রানার। এরপর বলা হচ্ছে রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। অর্থাৎ এই রানার সে তার এই গ্রাহকের কাছে খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য রাত্রিতে রাতের সময়ও সে চলছে তার পথে। সে তখন কখনোই রাতকে সে তখনো বাধা মনে করে না, রাত হোক দিন হোক, সে সময় মতো তার গ্রাহকের কাছে খবর পৌঁছে দিতে হবে, এটা তার দায়িত্ব। আর যার কারণে সে রাতেও সে হচ্ছে তার এই দায়িত্ব পালনে অব্যাহত থাকে, এবং সে তার এই দায়িত্ব পালনে কোনো নিষেধ কি সে যেন মেনে নেয়নি। তো এখান থেকে প্রশ্ন আসে যে চলার পথে রানার কোনো নিষেধ মানে না কেন। তো তোমরা তখন লিখতে পারো যে এটা দায়িত্ববোধের কারণে, দায়িত্বশীলতার কারণে আসলে সে চলার পথে রানার কোনো নিষেধ মানে না। মানে রানার হচ্ছে মানুষের অতি প্রয়োজনীয় চিঠিপত্র এবং টাকা পয়সা নিয়ে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। তো মানুষের অনেক গুরুত্বপূর্ণ খবর, দলিল, দস্তাবেজ তাকে বহন করতে হয়। তাকে খুব সতর্ক থাকতে হয় এবং দায়িত্বশীলতার সাথে এসব তার গ্রাহকের কাছে পৌঁছে দিতে হয় বা গন্তব্যস্থলে পৌঁছে দিতে হয়। তো এই দায়িত্বশীলতার কারণে সে চলার পথে রানার কোনো নিষেধ মানে না, সেটা রাত হোক দিন হোক, পথে কোনো বাধা আসুক না আসুক, সে এই কোনো নিষেধের জন্য সে মানে না, তার দায়িত্ব সে পালন করতে সচেষ্ট। তো এখানে তার দায়িত্ব পালন করার বিষয়টা কি মূলত জোর দেওয়া হচ্ছে এই লাইনের মাধ্যমে। এবং বলা হচ্ছে দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়ে এসেছে নতুন খবর রানার। দিগন্ত থেকে দিগন্ত মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে ছুটে বেড়াচ্ছে এই খবরগুলো দেয়া নেয়ার জন্য। বাংলাদেশের বা সে যেখানে দায়িত্ব পালন না করুক করুক না কেন, সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে ছুটে যাচ্ছে এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। একজনের খবর একজনের কাছে পৌঁছে দিচ্ছে। এই জন্য বলছে দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়ে নতুন খবর আনা। এই নতুন খবর বলতে মূলত কি বোঝানো হচ্ছে, এটা পরীক্ষা আসে যে নতুন খবর বলতে কি বোঝানো হচ্ছে। তোমরা এখানে লিখতে পারো যে এই যে সে যে তার পিঠে আহ, এই যে নতুন সে যে তার পিঠে খবরের বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন তথ্য, বিভিন্ন চিঠি, বিভিন্ন দলীয় দস্তাবেজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, এগুলো কিন্তু সে নিতেও জানে না। তো এই যে এখানে মূলত নতুন খবর বলতে অজানা খবরকে বোঝানো হচ্ছে, নতুন খবর বলতে অজানা খবরকে বোঝানো হচ্ছে। রানারের কাজ গ্রাহকের চিঠিপত্র পার্সেল পৌঁছে দেওয়া, আর এসব চিঠিপত্রে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা নানা জানা অজানা খবর থাকে। তো প্রিয়জনের পাঠানো এসব নিত্য নতুন খবরের প্রত্যাশায় অপেক্ষমান থাকে গ্রাহকরা। আর আলোচ্য কবিতায় এই নতুন দিনের আশা জাগানিয়া এরকম খবর কি নতুন খবর বলা হয়েছে, যারা যে খবরগুলো গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যে খবরগুলো গ্রাহকও জানে না, যে খবরগুলো রানারের পিঠেই রয়েছে কিন্তু রানারও জানেন না। আর এই জন্যই মূলত এই অজানা খবরকে বোঝাতে কি বলা হচ্ছে নতুন খবর, আর যে খবরের জন্য অপেক্ষায় থাকে গ্রাহকরা। এরপরে বলা হচ্ছে রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে। এই যে কথাটা কিন্তু একমাত্র বললাম, জানা অজানার বোঝা আজ তার কাঁধে। তো এটা যদি পরীক্ষাতে তোমরা এক কথা লিখতে পারো, এখানে
জানা অজানার বোঝা বলতে এক কথায় লিখতে পারো চিঠিকে বোঝানো হচ্ছে যে রানা অসংখ্য চিঠি কাঁধে বহন করে চলে, আর চিঠিতে লেখা থাকে মানুষের দুঃখের কথা, প্রেমের কথা, আবেগ অনুভূতির কথা, স্মৃতিময়তার কথা, দুঃখের কথা, শোকের কথা। আর এসব চিঠি রানার কাঁধে নিয়ে ঘুরলেও এর ভেতরে কি লেখা আছে তা সে জানে না। যদিও সে সেগুলো বহন করে চলে, কিন্তু সেগুলো মধ্যে কি লেখা আছে জানে না। তাই কবি এখানে রানার এই চিঠিগুলোকে জানা অজানার কথা বা জানা অজানার বোঝা বলে সম্বোধন করেছেন। ঠিক আছে, এবারে বলা হচ্ছে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়। তো এখানে বোঝাই জাহাজ রানার চলেছে, এখানে বোঝাই জাহাজ বলতে তার পিঠে যে চিঠি বা সংবাদপত্রের বোঝা সেটাকে বলা হচ্ছে বোঝাই জাহাজ। আর এভাবে করেই সে সংবাদ বোঝাই করে সে চিঠি আর সংবাদের বোঝা কাঁধে বহন করে সে চলছে। এবং বলা হচ্ছে যে বুঝি ভোর হয়, এই যে বুঝি ভোর হয়, আহ এই লাইনের মাধ্যমে মূলত একটা শঙ্কা প্রকাশ করা হচ্ছে, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেই বিষয়টা আমি এখানে এসে বলবো। বুঝি লাল হয় পূর্বক্ষণ, এখানে এসে আমি ব্যাপারটা ক্লিয়ার করছি যে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, আরো পথ বুঝি লাল হয় ও পূর্বক্ষণ। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে যে রানারের দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে তার সংবাদ বা তথ্য বা তার এই ডাক গন্তব্যে পৌঁছে দেয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে। তো অনেক ব্যাপারটা হচ্ছে এরকম যে রাত্রে হচ্ছে সে রওনা হয় এবং সকালের মধ্যে তার খবরটা পৌঁছে দিতে হবে। যদি সে নির্ধারিত সময়ের মধ্যে অথবা রাত্র পোহাবার সাথে সাথে বা সকালে যদি সে খবরটা পৌঁছাতে না পারে বা তথ্য যদি পৌঁছাতে না পারে, তার দায়িত্ব যদি সম্পূর্ণ করতে না পারে, তাহলে তার মাশুল দিতে হতে পারে বা জরিমানা গুনতে হতে পারে। তো এই জন্য সে মূলত ভয় পায় যে ভোর হওয়ার আগে আমাকে গন্তব্যে পৌঁছতে হবে। এই ভোর হওয়ার আগেই যে আমার গন্তব্যে পৌঁছতে হবে, না হলে তা আমাকে কি করতে হবে, আমাকে মাসুল গুনতে হতে পারে, আমাকে জরিমানা হতে পারে। যেহেতু এমনিতেই আমার হচ্ছে কি পারিশ্রমিক কম, আমি যে কাজ করি এতে পরিশ্রম বেশি কিন্তু পারিশ্রমিক কম, আমি আশা অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছি না বা যা পাচ্ছি তা দিয়ে আমার সংসার চলছে না। তারপরে যদি আমি আবার দায়িত্ব অবহেলার কারণে মাসুল গুনতে হয় বা জরিমানা দিতে হয়, তখন সেটা আমার হচ্ছে আরো কষ্টদায়ক হয়ে যাবে। আর এ কারণেই মূলত উনি সকাল হওয়াকে ভয় পাচ্ছে। তো এখান থেকে প্রশ্ন আসে যে রান্না সূর্যটাকে ভয় পায় কেন? এই যে বুঝি লাল হয় পূর্ব কোণ, পূর্ব দিকে সূর্য ওঠে, আর এইখানে সূর্য দিকে পূর্ব দিক লাল হওয়াকে মূলত সূর্য ওঠা বোঝানো হচ্ছে। আর প্রশ্ন আসে এখান থেকে যে রান্নার সূর্যটাকে ভয় পায় কেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সূর্য উঠলে আসলে সময় ফুরিয়ে যাবে, তখন কিন্তু সে তার মাসুল গুনতে হবে। তো সূর্য উঠলে সময় ফুরিয়ে যাবে বলি মূলত রানা সূর্যটাকে ভয় পায়। রানার রাতের আধারে লণ্ঠন হাতে ঝুমঝুম ঘন্টা বাজিয়ে পথ চলে, সে গ্রাহকের চিঠিপত্র টাকা পয়সা কাঁধে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। সে দ্রুত পদে পথ চলে। তো তার চলার পথ বিরাম নেই, চলার পথে কোনো বিরাম নেই, কারণ সূর্য উঠে গেলেই সময় ফুরিয়ে যাবে। পথে নানা রকম বিপদের ঝুঁকি আছে, চিঠিপত্র টাকা পয়সা দোসরা ছিনে নিতে পারে। তবু রানার সময় মতো আহ সে নির্ধারিত সময়ের মধ্যে সে হচ্ছে খবরটা পৌঁছে দিবে। আর এই জন্যই সে মূলত সূর্যটাকে ভয় করে। এরপর বলা হচ্ছে যে অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এই রানার সবেগে হরিণের মতো যায়। এই যে নির্ধারিত সময়ের জন্য তাকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট গন্তব্যে তাকে পৌঁছতে হবে, আর এই জন্য সে দ্রুত পদে চলছে, এত সবেগে চলছে, এত দ্রুত বেগে যে চলছে যে মনে হচ্ছে যেন হরিণের বেগে সে চলছে। হরিণ যেরকম হচ্ছে খুব দ্রুতগামী প্রাণী, হরিণ যেরকম হচ্ছে খুব দ্রুত করে চলতে পারে, দৌড়তে পারে, ঠিক একইভাবে এই রাতের আধারে রানারেরও ছুটে চলার জন্য হরিণের চলার মতোই বিস্ময় জাগায়। এবং রাতের আকাশে তারাগুলো যেন রানারের এই গতি দেখে অবাক হয়, বিস্ময় বিস্ময় প্রকাশ করে, অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এবং বলা হচ্ছে কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে। এবং সে যে দৌড়াচ্ছে এবং দৌড়ানোর সময় মনে হচ্ছে যেন কত গ্রাম কত পথ তার পিছনের দিকে সরে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে বলে শহরে রানার যাবে পৌঁছে পড়ে, এবং এই সবকিছুকে অতিক্রম করে, সকল বাধাকে সে অতিক্রম করে সেই দ্রুত বেগে সে শহরের দিকে সে ভোরের মধ্যে সূর্য ওঠার আগে সে পৌঁছে যাবে গন্তব্যে, এবং গ্রাহকের কাছে তার চিঠি বা সংবাদ বা ডাক পৌঁছে দিবে। এরপরে বলা হচ্ছে হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। এই যে মাত্র একটু আগে এই লাইনগুলোতে যে শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে সূর্য উঠে যাবে, সূর্য ওঠার আগে তার পৌঁছতে হবে, একটা শঙ্কা প্রকাশ করা হচ্ছিল। আর পরের এইখানে এসে মূলত কবিতাকে আবার অনুপ্রেরণা দিচ্ছে, কবিতাকে উৎসাহ দিচ্ছে যে হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। এটা মানে মাভো শব্দের অর্থ হচ্ছে ভয় নেই এরকম। তো অন্ধকার রাতে রানারের হাতে লণ্ঠনের অবস্থা ঠন ঠন, অর্থাৎ সেটির আলো নিভু নিভু এরকম। তো ঠন ঠন বলতে এখানে মূলত নিভু নিভু বলা যায়, আবার বলতে পারি যে
তার চলার শব্দটাকেও বলতে পারি। তো হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো। এটা এটাই বলতে পারি যে তার হাতের যে লণ্ঠনটা ছিল, তার যে আহ, আলোটা ছিল, সেই আলোটার অবস্থা খুব নিভু নিভু, এবং এমন অবস্থায় জোনাকিরা তাকে আলো দিচ্ছে। আহ রাতের অন্ধকার, এখনো এখনো প্রচন্ড অন্ধকার, এখনো সকাল হওয়ার অনেক বাকি। আর কবিতাকে উৎসাহ দিচ্ছে মা ভই, হ্যাঁ ভয় নেই, যে এখনো অন্ধকার, এখনো রাতের কালো, এখনো অন্ধকার। হ্যাঁ, তো এখনো অন্ধকার, এখনো সময় আছে, তোমার গন্তব্যে পৌঁছার জন্য এখনো সময় আছে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে মূলত কবি তাকে সাহস দিচ্ছেন। কবিও আছেন সৎ, সাহসী ও দায়িত্বশীলতায় এই মানুষটিকে প্রেরণা দেওয়ার জন্য। তিনি তিনি বলেছেন যদিও অন্ধকার রাত, তবুও সেজন্য কোনো অশুভকে যেন সে ভয় করে না। এমনই করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা হচ্ছে জীবনের বহু বছর কি পিছু ফেলে। এই জীবনের বহু বছর কি পিছনে ফেলে এমনই করে, এর মানে হচ্ছে এই যে পৃথিবীর বোঝা বলতে আসলে মানুষের চিঠিকে বোঝানো হয়েছে। আর এই পৃথিবীর বোঝা বলতে মানুষের চিঠিকে বোঝানো হচ্ছে, এবং এই চিঠিগুলোই সে মূলত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে, সে রাতের অন্ধকারে চলছে। এই আগের লাইনে কিন্তু বলা হয়েছিল যে হাতে লণ্ঠন করে ঠন ঠন, অর্থাৎ এই তার লণ্ঠনের জন্য আলো নিবু নিবু, সেখানে তার আলো নেই, রাতের অন্ধকার, এই অন্ধকারের মধ্যেও সে তার দায়িত্ব পালন করছে। এই যে বিভিন্ন প্রতিবন্ধকতা, আবার সূর্য ওঠার আগে থেকে পুষতে হবে, এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা উপেক্ষা করে রাতের অন্ধকারে চলার মতো জীবনের বহু বছরকে তিনি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, দায়িত্ব পালনে তিনি সক্ষম রয়েছেন। তো এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। এবং তিনি এখানে বলতে চাচ্ছেন যে রাতের অন্ধকারে নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে রানার ছুটে চলে জানা অজানার পথে। অনেকদিন পর এসে তার মনে উপলব্ধি হয় যে জীবনের অনেকটা বছর তার এই রাতের অন্ধকারে ছুটে চলার মতো পেছনে ফেলে এসেছে। রাত কালো রাতের মতোই যেন তার জীবনের ক্ষুধা দারিদ্রতা ভরা, অর্থাৎ এতটা বছর সে এই দায়িত্ব পালন করছে, এত প্রতিবন্ধকতা তার রয়েছে। তো অনেকটা বছর পরে সে উপলব্ধি করতে পারছে যে আমি তো আমি আমি তো সেই দারিদ্র অবস্থায় রয়েছি, আমার তো সেই ক্ষুধা দারিদ্রতা এখনো পিছু ছাড়েনি। সেটাকে পরের লাইনে বলা হচ্ছে যে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। এই যে ক্ষুদিত রানার, এই ক্ষুদিত রানার বলতেই মূলত তার এই দারিদ্রতাকে বোঝানো হচ্ছে। রানার যে কাজটা করে সেটা হচ্ছে অক্লান্ত পরিশ্রমের কাজ, সীমাহীন কষ্টের কাজ, দুর্ভোগের কাজ, কিন্তু এই কষ্টের জন্য সে কিন্তু যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক সে পাচ্ছে না, এবং এমনকি যে যে পারিশ্রমিক পাচ্ছে তা দিয়ে তার সংসার চলছে না। কিন্তু এই এত অভাব থাকার পরও, দারিদ্র থাকার পরও, এই অভাবের তাড়নায় ক্ষুধার্ত রানার তার কর্তব্য থেকে এক চুল পিছু পা হয় না। এই জন্য তিনি বলেছেন যে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। এই মেলে মানে হচ্ছে আমরা বলতে পারি মেইল। হ্যাঁ, মেলে মানে সে এই চিঠিতে পৌঁছে দেওয়ার যে সিস্টেম সেটাকে বলা হয় মেল। সে পৌঁছে দিয়েছে মেলে। আমরা যেরকম মেইলে চিঠি পাঠাই এখন বর্তমানে, তো ওই যে চিঠি পাঠানো ওটাই মূলত বলা হচ্ছে এখানে মেলে। পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। মেলের মাধ্যমে সে এই ক্ষুদিত রানার সে তার দায়িত্বগুলো পালন করে যাচ্ছে, যদিও তার ক্ষুধা রয়েছে, যদিও তার অভাব রয়েছে, যদিও তার দারিদ্রতা রয়েছে। তো এই অভাবের কারণে ক্ষুধার্ত রানার এক পা হচ্ছে পিছু পা হয়নি তার দায়িত্ব থেকে। তো এটাই মূলত এখানে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। খুবই 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 গুরুত্বপূর্ণ লাইন, সেটা হচ্ছে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ। এখানে মূলত রানারের যে সীমাহীন দুর্ভোগ, রানারের যে সীমাহীন কষ্ট, সেই কষ্টকে বলা হচ্ছে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ। রানারের শ্বাস ক্লান্ত, সে এখন ক্লান্ত। ক্লান্ত কেন? কারণ এটা তার সীমাহীন কষ্টের কাজ। এই ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, এই ক্লান্ত শ্বাস তার আকাশ ছুঁইতে পারে না, এখানে মূলত তার কষ্টের মাত্রা বোঝাচ্ছে, সীমাহীন কষ্টকে বোঝাচ্ছে। এবং মাটি ভিজে গেছে ঘামে, তার অক্লান্ত পরিশ্রমের জন্য তার মাটি ভেজে যাচ্ছে, তার ঘামের জন্য মাটি ভেজে যাচ্ছে। এবং বলা হচ্ছে যে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। ব্যাপারটা অন্যরকম, যে জীবনের সব রাত্রিকে, এই রানারদের জীবনের রাত্রিকে ওরা ওরা কিনেছে সব অল্প দামে। এর এর মূলত মানে কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় এটা আসে। সামান্য বেতনের বিনিময়ে রানার রাতের ঘুম উপেক্ষা করে ডাক নিয়ে ছুটে যায়। রানার দেশের এক মহান পেশায় নিযুক্ত সামান্য বেতনভুক্ত কর্মচারী, তার পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক খুবই নগণ্য। সে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে রাতের ঘুম উপেক্ষা করে ডাকের বোঝা নিয়ে ছুটে যায়। এই সামান্য বেতনের বিনিময়ে সে যে রাতের ঘুমের আরামকে যে সে বিসর্জন দিচ্ছে, সেটা বোঝাতেই মূলত এই কথাটা বলা হচ্ছে যে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে, ঘুমে ঘুমে তার প্রিয়া একা শয্যায়, ঘরে তার প্রিয়া একা শয্যায়, বিনিদ্র রাত জাগে। এখানে মূলত তার রানারের যে চাকরি, এই রানারের চাকরিতে স্বামী তো ছুটি পাচ্ছে না। ছুটি না পাওয়ার কারণে কি হয়, প্রিয়া সে একা, আর তার স্ত্রী সে একা শয্যায় বিনিদ্র রাত জাগে। সে তার স্বামীর সাথে অভিমান করে, দুঃখে বেদনায় সে অভিমান অনুরাগে সে বিনিদ্র বা ঘুমহীন সে রাত জাগে। রানারের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের একটা তেমন ছুটি মেলে না। আর আর প্রিয়ার তাই অভিমান হচ্ছে, অনুরাগ হচ্ছে, যে স্বামী সে দেখা পাচ্ছে না। সে অনেক দুঃখ, বহু বেদনায় সে রাত জেগে রয় একা একা। মূলত এই যে স্বামীর জন্য যে প্রতীক্ষা করছে এবং তার স্বামীর প্রতীক্ষায় যে সে বিনিদ্র রাত জাগছে, সেটাই মূলত এখানে বলা হচ্ছে যে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। তো এরকম অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ত্যাগের পরে মানে ত্যাগ করা করে সেই রানার তার দায়িত্ব পালন করতে গিয়ে। রানার এই বোঝা টানার দিন শেষ হবে কবে। এখানে কবি মূলত একটু হতাশা প্রকাশ করেছেন, যে এই এই রানারের এই পরিশ্রমের দিন শেষ হবে কবে। এরপরে বলা হচ্ছে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠিতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, দস্যুর ভয়ে তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে প্রথম কথা হচ্ছে যে রাত শেষে হয়ে সূর্য উঠবে কবে। এই সূর্য ওঠা আমরা একটু আগেই দেখেছিলাম যে সূর্যটাকে সে ভয় পাচ্ছে, যে সূর্য উঠলে মানে নির্ধারিত সময়ের মধ্যে সে গন্তব্যে পৌঁছতে পারবে না, তার মাসুল দিতে হবে। তাহলে সূর্যটাকে সে একটা আশঙ্কার ব্যাপার মনে করছে, সূর্যটাকে সে ভয় পাচ্ছে। আবার এইখানে প্রত্যাশা করা হচ্ছে যে সূর্য উঠবে কবে, তার মানে এইখানে সূর্য ওঠাটা হচ্ছে একটা শুভ দিনের আগমনের কথা বলা হচ্ছে, যে এইখানে রানার শুভ দিনের প্রত্যাশা করছে। তো এই লাইনটা যদি পরীক্ষা আসে যে রাত শেষে হয়ে সূর্য উঠবে কবে, তখন তোমরা কি এইখানে লিখবা যে আলোচ্য চরণটি দ্বারা রানারের জীবনের নতুন সকাল নামক অর্থনৈতিক মুক্তির কথা বলা হচ্ছে। নতুন সকাল নামক অর্থনৈতিক মুক্তির কথা বলা হচ্ছে। রানারের ঘরে নিত্য অভাব, এত টাকা রানার বহন বহন করে, যে বলা হচ্ছে যে ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠিতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। মানে হচ্ছে যে তার সে টাকা বহন করছে কিন্তু এই টাকাগুলো সে ছুঁয়ে দেখার মতো তার অধিকার নেই বা হুকুম নেই। রানারের ঘরে অর্থের অভাব ঘুচে না, তাই রানারের কষ্টের দিনের সমাপ্তি বোঝাতে কবি মূলত এখানে আহ আহ, এই যে সূর্যকে সূর্যকে এখানে রূপক হিসেবে ব্যবহার করেছেন, অর্থনৈতিক মুক্তির কথা বিবেচনা করে। মানে এখানে অর্থনৈতিক মুক্তিটাকে মূলত বোঝানো হচ্ছে সূর্য রূপকের মাধ্যমে। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা পরীক্ষা আসে যে কালো ধোঁয়া বলতে কি বোঝানো হচ্ছে, তখন তোমরা কি উত্তর দিবা? এই যে মাত্রই বললাম যে তার অভাব, তাহলে সেটা হচ্ছে রানারের ঘরে যে অভাব, সে অভাব আহ অভাবের কারণে মূলত তার কাছে পৃথিবীটাকে কালো ধোঁয়া মনে হয়। সে শ্রমজীবী মানুষ, সে রাতের অন্ধকারে আহ ঝুমঝুম ঘন্টা বাজিয়ে পথ চলে, সে তো ডাক পৌঁছে দেওয়ার জন্য। সে অন্ধকারে সকল বাধা বিপত্তিকে পিছনে ফেলে সে গন্তব্যে পৌঁছে যায়, বিপদ জেনেও সে পথ অতিক্রম করতে ভয় পায় না। এত পরিশ্রম, এত ঝুঁকিপূর্ণ একটা কাজ, এত সামান্য বেতন পায় যা দিয়ে তার সংসার চলে না। তো কখনো তাকে অনাহারে থাকতে হয়, কখনো তাকে অর্ধাহারে থাকতে হয়, ক্ষুধা আর দৈন্যের কারণে। তাই রানারের কাছে পৃথিবীটাকে কালো ধোঁয়া মনে হয়। আর এরপরে বলা হচ্ছে পিঠিতে টাকার বোঝা তবে টাকাকে যাবে না ছোঁয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা লাইন। সেটা হচ্ছে যেখানে পিঠেতে টাকার বোঝা নিয়ে চললেও সেই টাকায় রানারের কোনো অধিকার নেই বলে কবি কথা বলছেন, যে রানারের যে কাজ, এই কাজ করার, সে কাজে দেখা যাচ্ছে তার, সে ঘরে অভাব থাকলেও সে তার পিঠে এই টাকার বোঝা সে স্পর্শ করতে পারে না, কারণ এই টাকা তো তার না, এটা হচ্ছে গ্রাহকের। তো গ্রাহকের টাকা খরচ করার অধিকার তো তার নেই। তো এটাই মূলত এখানে বলা হচ্ছে। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। এই যে রাত নির্জন, গভীর রাত, পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয়, দস্যুরও ভয় রয়েছে, ডাকাতদের ভয় রয়েছে, এত বাধা বিপত্তি অতিক্রম করেও সে চলছে। আবার তার দিকে আর একটা বাড়তি একটা ভাবনা হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে কখন সূর্য উঠে যাবে। সূর্য উঠলে দেখা যায় তার সূর্য ওঠা, এই যে সূর্য ওঠা আর এই সূর্যটা কিন্তু এক না, তার হচ্ছে ভয় কখন সূর্যটা। এখানে প্রশ্ন হবে যে সূর্য থেকে ভয় পাচ্ছে কেন, আর এখানে হচ্ছে সূর্য ওঠাকে প্রত্যাশা করে কেন।
এই সূর্য ওঠা হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আর এই সূর্য ওঠা যে তার হচ্ছে ভয় কখন সূর্য, এটা হচ্ছে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে সূর্য উঠলে তার সময় শেষ হয়ে যাচ্ছে, নির্ধারিত সময় নির্দিষ্ট গন্তব্যে সে পৌঁছতে পারবে না। তো সূর্য ওঠার আগে তাকে শহরে পৌঁছতে হবে, তাহলে তাকে মাসুল দিতে হবে, এই জন্য সে সূর্যটাকে ভয় পাচ্ছে। এবার দেখো কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে, যে সে যে সংবাদগুলো বহন করছে এতে মানুষের আহ সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না, প্রেম, আবেগ, শোক, তাপ, স্মৃতি প্রভৃতি লেখা থাকে, মানুষ তা পড়ে, গ্রাহকের কাছে পৌঁছে দেয়। কিন্তু রানারের জীবনের যে দুঃখ বেদনার কথা কেউ কোনোদিন জানবে না, সেজন্যই বলছে যে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের দিনও। সে যে পথ অতিক্রম করে, সে যে বাধা বিপত্তি অতিক্রম করে রাতের অন্ধকারকে ঠেলে সে গন্তব্যে পৌঁছে দেয় তার চিঠি, এই পথের দিনও, এই পথের ধূলিকণা, পথের গাছপালাই জানে তার দুঃখের কথা। এই দুঃখের কথা জানবে না শহরের ও গ্রামের কেউ। এর কথা ঢাকা পড়ে থাকবি কালো রাত্রির খামে। সে এই যে রাত্রে, কালো রাত্রির খামে বলতে খুব মানে কি বলা হচ্ছে এখানে মূলত রানারের জীবনের যে কথা, এটা কোনোদিন কেউ মনে রাখবে না। অর্থাৎ রানার মানুষের চিঠি বিলি বন্টন করে যথাসময় প্রতিদিন, কিন্তু সে রাতের আধার পেরিয়ে নির্জন পথে একাকী বিরাম গতিতে ছুটে চলে গন্তব্যস্থলে। চিঠিতে মানুষের দুঃখ, সুখ, আনন্দ বেদনা, হাসি কান্না সব থাকে, কিন্তু রানারের জীবনে দুঃখ বেদনার কথা কেউ কোনোদিন জানবে না। তার জীবনের কথা ঢাকা থাকবে কালো রাত্রির খামে। অর্থাৎ কেউ তার কথা কোনোদিন মনে করবে না, কেউ তার কথা কখনো মনে রাখবে না। দরদে তারার দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। অর্থাৎ এই রানাদের কষ্ট দেখে রাতের আকাশের তারা যেন মিটিমিটি করে কাঁপে, তার জন্য সহানুভূতি প্রকাশ করে, তার কষ্টের জন্য কষ্ট পায়। একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। অর্থাৎ এই রানার যখন নির্দিষ্ট সময়ে শহরে তার আহ, চিঠি পৌঁছে দিতে পারবে গ্রাহকের কাছে, তখন আহ এই ভোরের আকাশ যেন তাকে সহানুভূতির চিঠি পাঠাবে। এখানে মূলত রান্নার তার দুর্দিন শেষ হয়ে সুদিনের আশা প্রত্যাশা করেছেন। হ্যাঁ, দুর্দিনের আশা মানে দুর্দিন শেষ হয়ে সুদিনের আশা প্রত্যাশা করেছেন। এখানে রানারের জীবন দুঃখময়, সে সমাজের নিম্ন শ্রেণীর অভাবগ্রস্ত মানুষ, সে সামান্য বেতনে চাকরি করে, তবে কম বেতনে চাকরি করলেও তার দায়িত্ব অনেক বড়। সে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খবর পৌঁছে দেয় যথাসময়। এ কাজকে সে পবিত্র আমানত মনে করেন। সামান্য বেতনে তার সংসার চলে না, দুর্দিন তার পেছু ছাড়ে না কখনো। কেউ নেই তার দুর্দিন ঘোচানোর জন্য, কেউ তার কথা কখনো মনে রাখে না, কেউ তার খবর নেয় না। তার সুদিন কখনো আসবে কিনা তা সে জানে না। সুদিন রূপ সূর্য তার জীবনে আসার প্রত্যাশায় সে দিন গোনে। হ্যাঁ, যে ভোর এর আকাশে পাঠাবে সহানুভূতির চিঠি। একে একে মানে হচ্ছে রানারকে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। এখানে তিনি সুদিনের প্রত্যাশা করেছেন, যে সুদিন রূপ সূর্য তার জীবনে আসার প্রত্যাশা নিয়ে আহ আসবে, তার প্রতি কেউ সহানুভূতি প্রকাশ করবে, সেটাই তিনি সে প্রত্যাশা করছেন এই সহানুভূতির চিঠি লাইনটার মাধ্যমে। এরপরে আবার বলছে রানার রানার কি হবে এ বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, সেখানে ক্ষোভ প্রকাশ করছে। সে আশাহত হচ্ছে যে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, এত বোঝা বইছি, কিন্তু কি লাভ? আমার দারিদ্রতা ঘুরছে না, আমার অভাব তো যাচ্ছে না, আমার ক্ষুধার দ্বারা জ্বালা তো মিটছে না, হ্যাঁ, আমার দারিদ্রতা ঘুরছে না। হ্যাঁ, তো এটাই বলা হচ্ছে যে কি হবে এ বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ তো হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। এখানে যে এই যে ভোর হয়েছে, আকাশ তো হয়েছে লাল বলতে কি বোঝানো হয়েছে? এখানে মূলত আহ কবি কষ্টের কালিমা দূরীভূত হয়ে সুখের সোনালী আলো দেখাকে বোঝাচ্ছে, যে তার কষ্টের দিন শেষ হয়ে যাচ্ছে, তার কষ্টের কালিমা দূরীভূত হয়ে সুখের সোনালী আলো দিচ্ছে। হ্যাঁ, এই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে। এখানে মূলত তাদের কষ্টের যে অবসান, এই অবসান হয়ে তারা যেন আলোর মুখ দেখতে পান, সেই উদ্দেশ্যে মূলত কবি এই আলোক চুক্তিটি করেছেন। তো পরীক্ষায় তোমরা লিখতে পারো যে এখানে মূলত কবি বোঝাতে চেয়েছেন কষ্টের কালিমা দূরীভূত হয়ে সুখের সোনালী আলো দেখা দিচ্ছে, বা বলতে পারো যে কষ্টের অবসান হয়ে তারা যেন আলোর মুখ দেখতে পান, সেই উদ্দেশ্যে মূলত কবি আলোক চুক্তিটি করেছেন। কবি একটা শুভ দিনের আকাঙ্ক্ষা বা আশা বা প্রত্যাশা করেছেন। এরপরে বলা হচ্ছে যে আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। এই যে আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, অর্থাৎ এখানে সে একটা মুক্তি যাচ্ছে। অর্থাৎ ভোরের আকাশ
ভোরের আকাশে সূর্যকে সে রূপকার্থে ব্যবহার করে বোঝাতে যাচ্ছে যে এই আলোর স্পর্শে তাদের দুঃখের কাল, এই দারিদ্রতা, এই ক্ষুধার তাড়না, এই এই কষ্টের দিন তাদের শেষ হয়ে যাবে, সময় জন্য এসেছে নতুন খবর আনার। এইখানে নতুন খবর, আমি যে প্রথম বলেছিলাম নতুন খবর বলতে জানা জানার খবর, কিন্তু এইখানে নতুন খবর বলতে কিন্তু অন্য কিছু বোঝাচ্ছে। এইখানে নতুন খবর বলতে বোঝাচ্ছে সামাজিক শোষণ বঞ্চনার অবসানের খবর। হ্যাঁ, সামাজিক শোষণ বঞ্চনার অবসানের খবরকে কবি নতুন খবর হিসেবে অভিহিত করেছেন। নতুন খবর বলতে যে খবর এখনো জানা হয়নি, দেশে দেশে চলছে জুলুম, চলছে শোষণ, পীড়ন, যন্ত্রণা, বঞ্চনা, একটা গুমোট ভাব যেন সারা দুনিয়াকে গ্রাস করে রেখেছে। মানুষ এই দুরবস্থার হাত থেকে মুক্তি চায়, কোথাও কোথাও সে মুক্তির আয়োজন চলছে। আমাদের দেশে মুক্তির সুবাতাস কবে বইতে শুরু করবে সে নতুন খবর যেন কবি জানতে চাইছেন এই লাইনের মাধ্যমে। বস্তুত কবি এখানে একটা প্রত্যাশা করেছেন সুদিনের, একটা শোষণ মুক্ত, শোষণ বঞ্চনার মুক্ত, শোষণ বঞ্চনা অবসানের একটা দিনের তিনি প্রত্যাশা করেছেন। এটাকে মূলত বলা হয় নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পেছনে ফেলে, পৌঁছে দাও এই নতুন খবর। বিষয়টা হচ্ছে এখানে একটা যে শপথের চিঠি খুব গুরুত্বপূর্ণ, এটা দাগানো হয় নাই। শপথের চিঠি বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানে? মূলত নতুন দিনের আহ্বানকে বুঝিয়েছেন। শপথের চিঠি বলতে মূলত নতুন দিনের আহ্বানকে বুঝিয়েছেন। কারণ হচ্ছে যে যাত্রাপথের বাধাকে তুচ্ছ করে অত্যন্ত নিষ্ঠার সাথে রানার এই দায়িত্বগুলো পালন করে যান, অথচ তার দুঃখ কষ্টে ভরা তার জীবন সংগ্রামের কথা মানুষ জানতেই পারে না। তো এখানে মূলত এই লাইনের মাধ্যমে কবি রানারের মতো শ্রমজীবীদের শোষণ বঞ্চনার অবসানের কামনা করেছেন। কবি বিশ্বাস দ্রুতই এই বঞ্চনার অবসান হয়ে সামাজিক সাম্য প্রতিষ্ঠা হবে। শপথের চিঠি কথাটির মধ্য দিয়ে মূলত কবি এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন, নতুন দিনের আহ্বানের কথা ব্যক্ত করেছেন, পৌঁছে দেয় নতুন খবর। এবং এই নতুন খবর যেন সে সবাইকে পৌঁছে দিতে বলছেন। কোন নতুন খবর? এই নতুন দিনের খবর, শুভ দিনের খবর, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এরকম নতুন দিনের খবর সে সবাইকে পৌঁছে দিতে বলছেন। এবং বলছে অগ্রদূতের মেলে, অগ্রদূতির অগ্রগতির মেলে। এখানে এই যে মেল, এই মেলটাই কিন্তু হচ্ছে মেইল বা সংবাদ বহন করা, সংবাদ পাঠানো। হ্যাঁ, অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রবাদ এখনই, নেই দেরি আর নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে, দুর্মম দুর্দম হেরানার। এখানে এই যে অগ্রগতির মেলে, অগ্রগতির মেলে মানে অগ্রগতি বলতে কি বোঝায়? উন্নতি। উন্নতি তো এখানে সভ্যতার উন্নতি, কিংবা আমরা বলতে পারি এমন একটা সমাজের কথা বলা হচ্ছে যে সমাজে সামাজিক বৈষম্য থাকবে না, সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে। রানার তার পারিশ্রমিক পাবে, শ্রমজীবী তার পারিশ্রমিক পাবে, শ্রমজীবী তার যথেষ্ট সম্মান পাবে, সে তার সুদিন ফিরে পাবে। এখানে মূলত এরকম একটা নতুন দিনের প্রত্যাশা করা হচ্ছে। এভাবে মূলত একটা নতুন দিনের আহ্বান করে কবি কবিতাটি শেষ করেছেন। এখানে আহ মূলত এতটুকুই ছিল কবিতা। তো এই কবিতার আশা করি সবগুলো লাইন তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো লাইনের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া পরের পর্বে আমি যখন অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তখন আরো স্পষ্ট হয়ে যাবে সবগুলো বিষয়। গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে আমি আলোচনা করব, অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, মূল ভাব নিয়ে, বিষয়বস্তু নিয়ে পরের পর্বে আলোচনা করব। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।